আমি সোমশুভ্র। আমি এই চ্যানেলে ভিডিও বানাবো বায়োলজি নিয়ে, মেনলি বায়োলজির সঙ্গে জুলজি, বটানি এইসব থাকবে, সঙ্গে এনিথিং রিলেটেড টু ড্রাগস থাকতেই পারে। আমি যা জানি টুকটাক সেগুলোই জানাবার চেষ্টা করব। তো যেহেতু এটা বায়োলজির ভিডিও, তো শুরু থেকেই শুরু করা ভালো। জীবের একেবারে শুরু, অর্থাৎ ক্ষুদ্রতম অংশ হচ্ছে যে কোনো অর্গানের, সেটা হচ্ছে কোষ। গঠনগত কার্যগত একক জীবের সেটা হচ্ছে কোষ। এই কোষ প্রথম ডিসকভার করেন রবার্ট হুক 1665 সালে, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ব্যবহার করে। তো এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ এটা প্রথম তৈরি করেছিলেন জ্যাকারিস জ্যানসেং নামের এক ভদ্রলোক, নেদারল্যান্ডসে থাকতেন। ওই 1590-91 সাল নাগাদ উনি এই ধারণাটা প্রথম পান কম্পাউন্ড মাইক্রোস্কোপে। উনি জন্মেছিলেন 1585 সালে। ওনার বাবা গ্লাস মেকার ছিলেন এবং উনিও গ্লাস মেকার ছিলেন। 5 বছর বয়সে উনি খেলতে খেলতে ওই কম্পাউন্ড মাইক্রোস্কোপের ধারণাটা প্রথম পান, যেই কম্পাউন্ড মাইক্রোস্কোপ ব্যবহার করে পরবর্তীতে 1665 সাল নাগাদ রবার্ট হুক প্রথম সেল ডিসকভার করেন, কোষ ডিসকভার করেন, যেটা মৃত কোষ ছিল অবশ্যই। উনি কর্কের অংশ ব্যবহার করেছিলেন, কর্কের স্লাইস ব্যবহার করেছিলেন, মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছিলেন যে ওখানে ছোট ছোট ঘরের মতন কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলোকে দেখে ওনার মনে হয়েছিল যে এগুলো সেলুলার মতন দেখতে, CELLUA, সেলুলা। হ্যাঁ, তো সেলুলা বলা হতো সেই ঘরগুলোকে যেখানে মঠে সন্ন্যাসীরা থাকতেন, সেগুলোকে সেলুলা বলা হতো। তো সেখান থেকেই সেল শব্দটা এসছে পরবর্তীতে। তো ওনার এই ডিসকভারি, ওনার এই অবজারভেশন উনি নথিবদ্ধ করে রেখেছিলেন। মাইক্রোগ্রাফিয়া বলে ওনার একটা বই ছিল, সেই বইতে। এর পরবর্তী সময়ে 1674 সাল নাগাদ রবার্ট লিওয়েন হক বা লিওয়েন হুক প্রথম লিভিং সেল ডিসকভার করেন, এবং অনেকটা সময় পরে 1838 সাল নাগাদ, 1839 সাল নাগাদ আধুনিক যে সেল থিওরি তার জন্ম হয়। থিওডর সোয়ান এবং ম্যাথিয়াস জেকব স্লেডেনের হাত ধরে। স্লেডেন কাজ করছিলেন প্ল্যান্ট সেল নিয়ে, এবং উনি কাজ করছিলেন, থিওডর কাজ করছিলেন প্রাণী সেল নিয়ে, প্রাণী কোষ নিয়ে। তো দুজনেই দুজনের সঙ্গে ভিডিও শেয়ার করেন একে অন্যের কাজ, কি কি তারা ডিসকভার করে, কি কি দেখেছেন, কি কি খুঁজে পেয়েছেন তারা। তো যদিও তার 1 বছর পরে 1839 সালে সোয়ান একটা পেপার পাবলিশ করেন, সেখানে স্লেডেনের কোনো নাম তিনি নেননি, কাউকেই কোনো অ্যাকনলেজমেন্ট দেননি। সেখানে তিনি মূলত 3টে জিনিস বলেন যেখান থেকে আধুনিক সেল থিওরি এসছে। প্রথম হচ্ছে গঠনগত কার্যগত একক হচ্ছে প্রাণীর, যে কোনো জীবের, সেটা হচ্ছে সেল। 2 হচ্ছে সেলের ডুয়েল এক্সিস্টেন্স রয়েছে, মানে সেল অ্যাজ এ সেল একটা এক্সিস্টেন্স রয়েছে, অস্তিত্ব রয়েছে, আবার যে অর্গানটা তারা তৈরি করছে সেইটার মধ্যে তাদের একটা আলাদা অস্তিত্ব রয়েছে। তো ডুয়েল এক্সিস্টেন্স রয়েছে। এবং 3 নম্বর পয়েন্ট যেটা প্রতিপাদ্য ছিল তার, সেটা হচ্ছে সেল জন্মায় ফ্রি সেল জেনারেশনের মাধ্যমে, যেটা একেবারে ভুল ধারণা একটা। এটা ফ্রি সেল জেনারেশন মানে এটা আমি বোঝাচ্ছি, এটা ঠিক এক্স্যাক্ট বলছি না। সেটা হচ্ছে আগে একটা ধারণা ছিল স্পন্টেনিয়াস জেনারেশনের মাধ্যমে জীবের জন্ম হয়। স্পন্টেনিয়াস জেনারেশনটা কি জিনিস আমি সেটা বলছি। সেটা হচ্ছে, ধরুন প্রাচীনকালে এইটা মনে করা হতো, কোনো একটা জায়গায় লোকজন গুদামের মধ্যে অনেক শস্য স্টোর করে রেখেছিল। সেখানে প্রথম দিন গিয়ে দেখলো যে স্টোর করে রাখার প্রথম দিন গিয়ে প্রথম দিন দেখলো যে সেখানে কোনো ইঁদুর টিঁদুর কিছু নেই। পরের দিন গিয়ে তারা দেখলো যে প্রচুর ইঁদুর রয়েছে। তো তারা মনে করে নিল যে ওই কাদা মাটি এসব থেকে ওই ইঁদুরগুলোর জন্ম হয়েছে। তো এটাকে স্পন্টেনিয়াস জেনারেশন বলে, এবং ফ্রি সেল জেনারেশনটাও এরকমই কাছাকাছি একটা ধারণা, যেটা একেবারেই ভিত্তি নেই। তো এগুলো হচ্ছে আধুনিক সেল থিওরির প্রবক্তা হচ্ছে সোয়ান এবং স্লেডেন, 2 ভদ্রলোক। এরা সোয়ানের পেপার থেকে এগুলো জানা গেছিল, যেটা উপর ভিত্তি করে ডারউইনের থিওরি অফ এভলিউশন, মানে আধুনিক বিজ্ঞানের, আধুনিক বায়োলজির যা যা
মূল ভিত্তি, মেন্ডেলের ল অফ ইনহেরিটেন্স, এগুলো সবই এই সেলের এই ধারণার উপরেই ভিত্তি করে, এই সেল থিওরির উপর ভিত্তি করেই ভিত্তি করে তৈরি হয়েছে। তো সেলের প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক হচ্ছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ইউক্যারিওটিক হচ্ছে যে আমরা চোখে দেখতে পাই, মানে যে প্রাইমারি কোষ এবং প্ল্যান্ট সেল যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে কিছু প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে। ইউক্যারিওটিক সেলটাও কিন্তু প্রোক্যারিওটিক সেল থেকেই এসছে, মিলিয়ন বছরের বিবর্তন হতে 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 তখন তারপরে এসছে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল থেকেই এসছে। তো এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে প্রোক্যারিওটিক সেলে কোনো মেমব্রেন, ইন্ট্রাসেলুলার কোনো মেমব্রেন থাকে না। ডিএনএটা মানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে বলছি, এটা ইন্ট্রাসেলুলার কোনো মেমব্রেন থাকে না। একটা ওই সাইটোপ্লাজম থাকে ভিতরে, ওর মধ্যেই সমস্ত মানে গলগি বডি বলুন বা নিউক্লিয়াই বলুন সমস্ত কিছু ওর মধ্যেই থাকে। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে সেগুলো আলাদা আলাদা থাকে এবং এটা হচ্ছে কি ব্যাপার। প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএটাও সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, ইউক্যারিওটিক সেলের মধ্যে সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। আর এটাই আর কি, মোটামুটি এটাই। আর গঠনগত দিক থেকে সেলের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে প্রথম তো বললাম সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। উদ্ভিদ প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেটা হয়ে যায় হচ্ছে কোষ প্রাচীর। এরপরে রয়েছে সাইটোপ্লাজম, রয়েছে গলগি বডি রয়েছে। সাইটোপ্লাজম মানে হচ্ছে জেলি লাইক সাবস্টেন্স যেটা সেলের মধ্যে থাকে, যার ভিতরে ওই গলগি বডি, ভ্যাকিউল এই সমস্ত জিনিসপত্র থাকে। ভ্যাকিউল একটা জিনিস, ভ্যাকিউল হচ্ছে যেটার মধ্যে বর্জ্য, তারপর রঞ্জক এসব জিনিস থাকতে পারে এইসব। এরপরে রয়েছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটাকে সেলের পাওয়ার হাউস বলা হয়, এবং আধুনিক বিজ্ঞানীদের মধ্যে মাইটোকন্ড্রিয়া একটা আলাদা একটা এর অস্তিত্ব ছিল। কোনো এক সময় সে সেলের মধ্যে ঢোকে এবং সেখানেই সে এনট্র্যাপড হয়ে যায় এবং পরবর্তীতে সে সেলেরই পার্ট হয়ে যায় এভলিউশনের মাধ্যমে। তো মাইটোকন্ড্রিয়া রয়েছে, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, গলগি বডি রয়েছে, ক্লোরোপ্লাস্ট থাকে যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, রঞ্জক পদার্থ থাকে এর মধ্যে। তো প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স রয়েছে। এক তো প্ল্যান্ট সেলে কোষ প্রাচীর থাকে যেটা অ্যানিম্যাল সেলে থাকে না, ওখানে মেমব্রেন থাকে। তারপর এখানে ভ্যাকিউল থাকে হচ্ছে বড় একটা, মানে প্ল্যান্টের ক্ষেত্রে ভ্যাকিউল একটাই থাকে এবং বড় থাকে, এবং অ্যানিম্যালের ক্ষেত্রে সেটা ছোট ছোট অনেকগুলো থাকতে পারে। প্ল্যান্ট সেলে ক্লোরোপ্লাস্ট থাকে, ওইখানে থাকে না অ্যানিম্যাল সেলে। আর প্ল্যান্ট সেলের আকৃতি একই রকম থাকে, ওটা চেঞ্জ হতে পারে। তো নতুন সেল কি করে পাওয়া যায়, এটা নেক্সট, সেটা হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে নতুন সেল আসে। 3টে পদ্ধতিতে হয়ে থাকে, তার মধ্যে 3 নম্বর যেটা ধরা হয়ে থাকে, আমি সেটাকে আগেই বলবো, এটা হচ্ছে বাইনারি ফিশন। এর মাধ্যমে এককোষী জীব যেগুলো অ্যামিবা লাইক, তো তারা আর কি নতুনভাবে জন্মায় বাইনারি ফিশনের মাধ্যমে। একটা সেলই আরেকটা দুটো সেলে ভেঙে যায়, তো ডিরেক্টলি আর কি ভেঙে যায়। তো আরও দুটো পদ্ধতি হচ্ছে মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস হচ্ছে যেখানে মাতৃকোষ থেকে যে অপত্য সেলগুলো জন্মায় 2 বা ততোধিক, সেখানে ক্রোমোজোম নাম্বার একই থাকে। আর মিওসিসের ক্ষেত্রে যেটা কিনা অর্ধেক হয়ে যায়, সেটাকে হ্যাপ্লয়েড বলে আবার।
তো এগুলো হচ্ছে সেল ডিভিশন এরকমভাবে হয়, নতুন নতুন সেল জন্মায় এরকমভাবে প্যারেন্ট সেল থেকে, ডটার সেল, এবং তার থেকে আরও সেল, তার থেকে আরও সেল, এবং এই সেলগুলো কি হবে বড় হয়ে, মানে নেক্সট সেলগুলো কি তৈরি করবে নিজেরা, সেটা থাকে, সেটা হচ্ছে ভিতর থেকে নির্দেশ আছে। সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ওখান থেকে ওখানে কোডিং থাকে, জিনোম, তো ওখান থেকেই সেই সেলটা কি তৈরি হবে সেটা আর কি ওখান থেকেই আসে। আর যখন জিনোমে কোনো ধরুন এটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত সেল ডিভিশন, এছাড়া যখন অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন হতে থাকে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, জিনোমে গন্ডগোল হতে পারে, আরও বিভিন্ন কারণেই হতে পারে। তো সেক্ষেত্রে ক্যান্সার বা টিউমার তৈরি হয়, এবং সেটা পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব।